আপনাদের অনেকের সাথেই হয়তো এইরকম ঘটনা কখনো না কখনো ঘটেছে যে আপনি হয়তো একটা জায়গায় গেছেন, সেই জায়গাটায় আপনি জীবনে প্রথমবার গেছেন, আপনি এর আগে কখনোই যাননি। কিন্তু সেই প্রথমবার জায়গাটায় যাওয়ার পরে আপনার জায়গাটাকে দেখে বা সেই জায়গাটায় থেকে আপনার জায়গাটাকে খুব আপন বলে মনে হবে, খুব পরিচিত জায়গা বলে মনে হবে এবং আপনার মধ্যে কিছু হ্যালুসিনেশন আসতে থাকবে। আমি বললাম আপনি হয়তো জায়গাটায় প্রথমবার গেছেন, কিন্তু যাবার কিছুক্ষণ পরে আপনার হয়তো মনে হচ্ছে যে এদিক দিয়ে গিয়ে অন্য একটা দিকে গিয়ে সেখানে হয়তো একটা এরকম গাছ থাকবে বা এরকম একটা আমি বাড়ি দেখতে পাবো। এবং সত্যি সত্যি আপনি যখন সেই জায়গাটায় যাচ্ছেন, গিয়ে দেখছেন যে আপনার একটু আগে যে মনে চিন্তাভাবনাটা আসছিল, যে হ্যালুসিনেশন হচ্ছিল যে এইখানে একটা এরকম গাছ বা এরকম একটা বাড়ি থাকতে পারে, আপনি গিয়ে দেখলেন ঠিক সেই জিনিসটাই, ঠিক সেরকমই একটা গাছ সেইখানে রয়েছে, ঠিক সেই রকমই একটা বাড়ি যেটা আপনি ভাবছিলেন যেখানে থাকতে পারে, ঠিক সেটাই আছে। আর এই বিষয়গুলো কিন্তু খুব সহজ বিষয় নয়। হতেই পারে যে এগুলোর সাথে আপনার পূর্বজন্মের কোথাও কোনো না কোনো একটা কানেকশন ছিল। আর এইরকমই একটা সত্যি ঘটনা আজ আমি এই এপিসোডে আপনাদেরকে বলবো। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আর 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু তারা জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা নিজেদেরকে অনেক বেশি সতর্ক ও সজাগ রাখতে পারবেন। আপনারা যারা যারা ঘটনা পাঠাচ্ছেন আমরা আপনাদের প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ। ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। তার মধ্যে প্রথম হলো যেন ঘটনাটা এর আগে কোথাও প্রচার না হয়ে থাকে। আর দ্বিতীয় যে বিষয়টা, যে সেই ঘটনাটা যেন সবার শোনার মতো হয়। কারণ আমাদের চ্যানেলে খুব হিংসাত্মক ঘটনা কিন্তু বলা হয় না, কারণ আমাদের চ্যানেলে শ্রোতা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষও। তাই সকলে শোনার মতো ঘটনাই আমরা এই চ্যানেলে প্রচার করে থাকি। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো এমন কোনো ঘটনা আপনারা পাঠাবেন না যে ঘটনাটা আমরা সকলের সামনে আমাদের শ্রোতা বন্ধুরা শুনতে পারবেন না। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন সেই মানুষটার সম্পর্কে আগে একটু আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। তো ওনার আসল নামটা আমি এখানে বলছি না, কারণটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। আমি সেটার কারণও বলছি যে আমি কেন ওনার আসল নামটা বলতে পারবো না। তো ওনার সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে ওনার যিনি বাবা, যে ভদ্রলোক আমাকে ঘটনাটা বলেছেন, তার বাবা হচ্ছেন একজন ইউএস রেসিডেন্ট। উনি একজন আমেরিকান ব্যক্তি এবং এই যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন ওনার মা হচ্ছেন মানে বংশোদ্ভূত ভারতীয় এবং বাঙালি। তো আজ থেকে বহু বছর আগে ওনার মা তার ফ্যামিলির সাথে আমেরিকা এসেছিলেন এবং তার পরবর্তী সময় ওনার সাথে এই ইউএস রেসিডেন্ট একজন ভদ্রলোকের বিয়ে হয়। এবার বিয়ে হওয়ার পরে ওনাদের একজন সন্তান হয়। তো তিনি এখানেই মানে ইউএসএতেই ওনার ছোট থেকে বড় হয়ে ওঠা, উনি এখানেই জন্মেছেন। এবার উনি কিন্তু 4 থেকে 5 বার এখনো অবধি ইন্ডিয়া ভিজিট করেছেন। যেহেতু ওনাদের ওখানে আর সেরকম কিছু নেই, ওনাদের যা বাড়ি ঘর সম্পত্তি ছিল সব কিছুই বেচে দেওয়া হয়েছে। তো লাস্ট উনি আজ থেকে 9 বছর আগে ইন্ডিয়া গেছিলেন। আচ্ছা, এইটা আমি বলে রাখলাম। আর ওনার আমি আসল নামটা বলছি না, তার কারণ হচ্ছে উনি এখানে একটা প্রশাসনিক কাজের সাথে যুক্ত রয়েছেন। তো তবুও ওনাকে ঘটনাটা বলার সময় ওনার নাম ইউজ করতে হবে, তো সেই জন্য আমি ওনার নাম ট্রয় বলছি। এটা ওনার নামের সাথে খুবই সিমিলার মোটামুটি। তো আসল নামটা আমি বলছি না, ওনাকে আমি ট্রয় বলেই সম্বোধন করছি।
তো এনার সাথে আমার অনেক দিন আগে একবার আলাপ হয়েছিল, আর রিসেন্ট আমার এই ক্রিসমাসের একটা ইভেন্টে ওনার সাথে আবার আলাপ হয়। এবং উনি কিন্তু মানে বাংলা কথা উনি বলতে পারেন না অবশ্যই, কিন্তু কিছু কিছু উনি বুঝতে পারেন। আর যেহেতু ওনার মা বংশোদ্ভূত বাঙালি ছিলেন, ওনার মা খুব ছোট বয়সে আমেরিকা এসেছিলেন, তো ওনার বাড়িতে খাওয়া দাওয়া বলুন বা যে কালচার আছে সেখানে কিন্তু ওনার মা ওনাকে ছোট থেকে এই বাঙালি কালচার বা বাঙালি খাওয়া দাওয়ার সাথে খুব অল্প আদ্রু হলেও ওনার একটা মানে ইন্ট্রোডাকশন হয়েছিল। এবং এখনও উনি বেশ কিছু কিছু বাঙালি পদ যেটা ওনার মা এখনও রান্না করেন। তো এইসব নিয়েই একবার কথা হচ্ছিল। তো রিসেন্ট আমার সাথে ওনার যে ক্রিসমাসের একটা ইভেন্টে দেখা হয়, তো সেখানে ওনার সাথে বেশ কিছু গল্প হচ্ছিল, অনেকেই ছিল, সবার সাথেই গল্প হচ্ছিল। তো সেখানে উনি ওনার জীবনের একটা সত্যি ঘটনা বলেন। এবং মানে আমাদের একটা বড় বাঙালিদের একটা গ্রুপ আছে। এবার উনি না মানে যতটুকু আর কি ওনার এই বাঙালি রীতিনীতি কালচার না ভীষণ ভালো লাগে। এবং উনি বাঙালি খাবার খেতেও ভীষণ পছন্দ করেন, যেহেতু ওনার মা বাঙালি ছিল, টুকটাক বাড়িতে খুবই অল্প বাট হতো, তো ওনার ভালো লাগে। তো উনি যখন গল্প করছিলেন, তো সেই গল্প করতে করতে উনি এমন একটা ঘটনা ওনার নিজের জীবনের বলেন, মানে যেটা শোনার পর না আমরা সবাই খুব অবাক হয়ে গেছিলাম। তো আমার মনে হলো যে এই ঘটনাটা আপনাদের সাথেও যদি শেয়ার করি, আপনাদের আশা করি ভীষণ ভালো লাগবে। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। এবং ঘটনাটা কিন্তু এই পূর্বজন্ম বা জাতিস্বর বলে যে বিষয়টা রয়েছে, এটা আমরা অনেকেই বিশ্বাস করি। আবার অনেক মানুষ আছেন এরকম যারা এই জাতিস্বর বিষয়টা খুব একটা বিশ্বাস করেন না। তাদের মনে হয় যে এরকম হয়তো কোনো কনসেপ্ট হয় না। কিন্তু সত্যি বলতে কি, সারা পৃথিবীতেই মানে শুধু ইন্ডিয়া বা আমেরিকা বলে নয়, সারা পৃথিবীতে প্রচুর মানুষ আছেন যারা কিন্তু এই বিষয়টা বিশ্বাস করেন এবং তারা তাদের নিজেদের জীবনে প্রমাণও পেয়েছেন। আমি এর আগেও ২-৩টে ঘটনা আমি এই পূর্বজন্ম সম্পর্কে আমি বলেছি এই চ্যানেলেই, সেগুলোও খুব সত্যি ঘটনা ছিল। বাট আজকের যে ঘটনাটা আমি বলবো সেটাও খুব মানে একটা একদম অন্য টাইপের ঘটনা। তো এবার আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ট্রয় যেটা আমাকে বলছিল যে উনি তো ওনার এখানেই আমেরিকাতেই জন্ম। এবার যখন উনি মোটামুটি ৫-৬ বছর বয়স ছিল, তো সেই সময় উনি প্রথমবার ইন্ডিয়া যান, মানে কলকাতায় উনি গেছিলেন। তো সেই সময় ওনার মায়ের যে বাপের বাড়ি ছিল বা আরও বাড়ি ঘর ওনাদের যে বিষয় সম্পত্তি সব কিছু কলকাতায় ছিল। তো উনি ৫ বছর বয়সে প্রথমবার কলকাতা গেছিলেন। এবার ৫ বছর বয়সে যখন উনি গেছিলেন, তো সেই সময়টা একদম গরমকাল ছিল, মানে একদম সামার টাইম, কলকাতার সামার টাইম। আর আমেরিকায় যেহেতু বেশিরভাগ সময় বেশ ঠান্ডা একটা মনোরম পরিবেশ, আর সেই তুলনায় কলকাতার গরমের কথা যদি বলি, সেটা খুব মানে কলকাতায় ভালো রকমেরই গরম পড়ে। তো সেই সময় না উনি খুব বেশি বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করতে পারেনি। ওই সন্ধ্যের পরে হয়তো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া বা দ্রষ্টব্য জায়গাগুলো একটু একটু দেখে চলে আসা, আবার খুব সকালবেলা বেরোলো এইরকম, মানে খুব যে ঘোরাঘুরি সেটা কিন্তু করতে পারেনি। আর যেহেতু উনিও খুব ছোট ছিলেন, ৫ বছর মাত্র বয়স ছিল, তো সেই সময় ওনার না ওই কলকাতায় এসে ওই প্রচণ্ড গরমে হঠাৎ করে অতটা গরম আর কি ওনার শরীরটা নিতে পারেনি। তো ওনার একটু মানে সাধারণ একটা শরীর খারাপ হয়ে পড়ে। এবার সেবার ওনারা ২০ দিন ছিলেন। তো ২০ দিন থেকে চলে আসে। এবারে ওনার মায়ের যে মামা বাড়ি ছিল সেটা ছিল হুগলিতে। এবার সেই হুগলিতে উনি ওই একবারই গেছিল, ওই ৫ বছর বয়সে যখন এসেছিল তখন একবার গিয়ে একদিন ওনারা ছিলেন। এবার তো তারপরে আবার ওনারা ইউএস রিটার্ন করে আসেন। এবার এখানেই উনি আস্তে আস্তে বড় হচ্ছেন, সব কিছু চলছে, পড়াশুনো সব কিছু হচ্ছে। তো তারপরে ওনার যখন ১৫ বছর বয়স, মানে ১০ বছর পরে ওনারা তার মাঝখানে ওনার বাবা মা একবার ইন্ডিয়া এসেছিল, বাট উনি আসতে পারেননি কারণ ওনার স্কুল ফুল কিছু একটা ব্যাপার ছিল, তো ওই জন্য উনি আসেননি। তো ৫ বছর বয়সের পরে ১৫ বছর বয়সে উনি আবার একবার ওনারা কলকাতা আসেন। এবার সেই সময় যখন উনি কলকাতায় আসছিলেন, উনি না মানে খুব এক্সাইটেড ছিলেন, যে তখন ছোটবেলা ছিল, ভালো বুঝতে পারেনি, ছোট ছিল, অতটা এক্সপ্লোর করার মাইন্ডসেট ছিল না, অতটা উনি কিছু জানতেনও না। কিন্তু তারপরে উনি আস্তে আস্তে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের কালচার, ফুড, তারপরে যা যা দ্রষ্টব্য রয়েছে সেগুলো সম্পর্কে উনি একটু পড়াশুনো করেন, জানতে পারেন। তার বাবা মা, বিশেষত তার মা অনেক গল্প করতো যে এই আছে, এই জিনিসগুলো দেখা উচিত। তো উনি খুব এক্সাইটেড ছিলেন। এবার উনি আসেন, বাবা মায়ের সাথেই এসেছিলেন। তখন ওনার বয়স ১৫। বর্তমান ওনার বয়স হচ্ছে ওই ৩৫-৩৬ এরকম বয়স হবে। বাট যাই হোক, উনি ১৫ বছর বয়সে কলকাতা এলেন। এবার ১৫ বছর বয়সে যখন উনি কলকাতা এলেন,
উনি আসার পরে মানে একদম মুগ্ধ হয়ে গেছিলেন। মানে 5 বছর বয়সে যে উনি এসেছিলেন সেই স্মৃতিটাও ওনার কিন্তু খুব একটা যে ছিল তা নয়, অনেক দিন হয়ে গেছে। তো সেই 15 বছর বয়সে যখন উনি কলকাতা আসেন, উনি জাস্ট এসে একটা দিন রেস্ট নেন, তার পরের দিন থেকেই উনি মানে ঘুরতেন চারিদিক। এবার ঘুরতে ঘুরতে উনি প্রথম যেখানে গেছিল সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। উনি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওখানে যান এবং ওখানে গিয়ে মোটামুটি ঘুরেছেন। এবারে দেখুন, একটা বাচ্চা, সে 5 বছর বয়সে ইউএসএ থেকে কলকাতায় এলো এবং সেখানে টোটাল সে ছিল 20 দিন। 20 দিনের মধ্যে আমি বললাম যেহেতু সামার টাইমে এসেছিল তো খুব একটা বেশি ঘোরাঘুরি করতে পারেনি। এবার 10 বছর পরে তার সেই স্মৃতি যে খুব একটা প্রখর থাকবে তা তো নয়, আর সত্যি ওনার সেরকম কিছু মনে ছিল না। এবারে কলকাতায় ওনাদের যে বাড়িটা ছিল, ওনার মায়ের যে আর কি বাপের বাড়ি, সেই বাড়িটা কিন্তু বেশ বড় একটা দোতলা বাড়ি। এবার ওই বাড়ির ওখান থেকে উনি মাঝে মধ্যে কি করতেন, মানে তখন আর কি উনি বেশ প্রিপারেশন নিয়ে এসেছিল যে হ্যাঁ আমি এই জায়গাগুলো দেখবো, এগুলো আমাকে দেখতে হবে, এগুলো আমায় জানতে হবে, এই খাবার আমায় খেতে হবে। তো উনি বেশ কনফিডেন্ট ছিলেন। তো বাড়ি থেকে 2-3 দিন উনি সকলের সাথে বেরিয়েছেন। তো বেরোনোর পরে না উনি ভাবলো যে আমি এবার একা একা বেরিয়ে যাব। আর আরেকটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে 15 বছর বয়সটা কিন্তু আমেরিকানদের জন্য যথেষ্ট একটা ম্যাচিওরড মানে টাইম। মানে আমাদের 15 বছর বয়সে আমরা যেভাবে আমাদের ছোটবেলাটা যেভাবে কেটেছিল, যতটা ডিপেন্ডেন্ট ছিলাম আমরা বাবা মায়ের উপরে, আমেরিকায় 15 বছর বয়সের ছেলেমেয়েরা কিন্তু বাবা মায়ের উপরে আদৌ অতটা ডিপেন্ডেন্টই নয়। মানে 15 বছর বয়সটা যথেষ্ট বয়স, তুমি একা একা ঘুরতে পারো, এক্সপ্লোর করতে পারো, কাজ করতে পারো, ইউ ক্যান। তো যাই হোক, তো উনি সেই সেই মাইন্ডসেট নিয়ে উনি বাড়ি থেকে বেরিয়েছেন। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি যখন বাড়ি থেকে বেরোন, ঠিক সেই সময় ওনার না মানে কেন জানি না মনে হয় যে যে জায়গাটায় উনি এর আগে একবারই এসছে, তাও 10 বছর আগে, তখন বয়স ছিল ওনার 5, ওনার বেরিয়েই মনে হয় যে আমার জায়গাটা ভীষণ চেনা চেনা লাগছে। তো ওনার মানে উনি ওনার মায়ের মুখে অনেক গল্প শুনেছে যে এখানে এই জায়গা আছে একটা। ওনার বাড়ি থেকে বেরিয়ে কিছুটা গিয়ে মানে বেশ কিছুটা প্রায় 10-15 মিনিট হাঁটার ডিস্টেন্সে একটা খুব ভালো কচুরি বিক্রি করতো এবং সেই দোকানের কচুরি আলুরদম কিন্তু যখন উনি ছোট বয়সে এসেছিলেন তখন কিন্তু উনি খাননি, ওনাকে দেয়া হয়নি, কারণ তখন উনি অনেকটাই ছোট ছিলেন। বাট ওনার না মনে একটা ইচ্ছে ছিল, মায়ের কাছ থেকে যখন উনি গল্পটা শুনেছিলেন যে ওখানে এরকম ভালো কচুরি পাওয়া যায়, তো উনি ভাবলেন যে আমি আজকে গিয়ে ওখানে খাবো। তো বাড়ি থেকে উনি টাকা পয়সা নিয়েছিলেন, ইন্ডিয়ান কারেন্সি যা ছিল, তো উনি নিয়ে বেরিয়ে যান। এবার বেরোনোর পরে উনি বাড়ি থেকে মায়ের থেকে জেনে নিয়েছিলেন যে কোথায় আছে দোকানটা। কিন্তু উনি যখন বাইরে বেরোন, বাড়ি থেকে একাই বেরিয়েছিলেন, ওনার না মানে খুব মানে মনে হয় যে আমি তো পারবো যেতে। তো বলে উনি নিজে নিজে যাওয়া শুরু করেন এবং উনি যেটা বলছিলেন যে আমি ওনার ভাষাতে বলছি, উনি যেভাবে আর কি কথাটা বলছিলেন, যে আমি জানতাম যে আমি ঠিক জায়গাতেই যাচ্ছি এবং আমি রাস্তায় কাউকে জিজ্ঞেস করিনি যে কোন রাস্তাটা দিয়ে যাব। এবং এত আমাদের আমাদের কলকাতার রাস্তায় প্রচুর অলিগলি থাকে, আপনারা সকলেই জানেন। তো ওরকম একটা অলিগলি দেওয়া রাস্তায় যেখানে ছোট ছোট সরু সরু রাস্তা ঢুকে যাচ্ছে এবং যেইখানটায় কচুরির দোকানটা ছিল সেটা কিন্তু খুব মানে বড় বা মেন রোডের উপরে নয়, এটা ভিতরে রাস্তায়। তো উনি নিজে নিজেই সেখানে চলে যান এবং গিয়ে সেখানে খুব ভালো করে উনি ওই কচুরি আর যে আলুর তরকারি ছিল সেটা উনি খান। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ছোটবেলা থেকে একদম ছোট থেকে উনি খাওয়া দাওয়ার প্রতি কিন্তু ওনার একটা বেশ ঝোঁক ছিল। ওনার বাড়িতে ওনার মা মাঝে মধ্যে খুব মানে খুবই রেয়ার, হয়তো অকেশনালি বানাতেন ওরকম কচুরি বা আলুর সবজি, সেটা ভীষণই রেয়ার, হয়তো বছরে 2 থেকে 3 বার বাড়িতে ওটা হতো। এবার বুঝতেই পারছেন বাড়ির কচুরি আলুর তরকারির স্বাদ আর দোকানের কচুরি আলুর তরকারির স্বাদ কখনোই সেম হয় না, খুবই মানে দুটো তো আলাদা রকমভাবে না, বাড়িতে একরকম করে বানানো হয় আর কলকাতার একটা আপনি রাস্তার ধারের কোনো একটা দোকানে খাচ্ছেন, তার স্বাদ অবভিয়াসলি একটু ডিফারেন্ট হবেই। কিন্তু অদ্ভুত বিষয়টা এখানে যে উনি যেই মুহূর্তে কচুরিটা দিয়ে খাওয়া শুরু করেন, ওনার না মানে মনে হয় না যে উনি খুব নতুন কিছু খাচ্ছেন। মানে দেখবেন আপনি যদি নতুন একটা কোনো ডিশ, একদম নতুন ডিশ আপনি যদি খান, আপনি কিন্তু বুঝতে পারবেন যে একটা নতুন কিছু খাচ্ছি বা আপনি একটু অবাক হবেন। বাট ওনার না খুব একটা মানে ডিফারেন্স মনে হয় না, মনে হয় যে এই স্বাদটা উনি আগেও পেয়েছেন বা এই স্বাদটা ওনার কাছে খুব চেনা চেনা মনে হয় এবং খুব সুন্দরভাবে উনি খেয়ে দিয়ে সেখান থেকে চলে আসেন। এবার উনি বাড়িতে এসছেন, বাড়িতে এবার ওরা যখন বাড়িতে আসতো, এই ট্রয় যখন বাবা মার সাথে সবাই বাড়িতে এসেছিল, তো সমস্ত আত্মীয় স্বজন সবাই বাড়িতে এসছে, তো বাড়িতে জিজ্ঞেস করছে যে কি তুই কেমন খেলি, তো বলেছে আমার খুব ভালো লেগেছে খেয়ে। তো তারপরে তো
ওনারা দুপুরবেলা আরও ফ্যামিলি মেম্বাররা নিয়ে গাড়ি করে ওনারা কলকাতায় ঘুরেছেন, মন্দিরে পুজো দিয়েছেন। এবার মানে এখানে একটা ঘটনা আমি বলি, সেটা হচ্ছে যে ওনারা যখন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে আর কি ঢোকেন, অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি কিন্তু মানে আসার আগে ওনার মায়ের কাছে আর বলে ইন্টারনেটে উনি মায়ের মন্দিরের ছবি দেখেছেন, মায়ের মন্দিরটা কীরকম সেটাও উনি ইন্টারনেটে দেখেছেন, সেটুকু ঠিক আছে। এবার দেখবেন আপনারা যারা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিয়েছেন জানবেন যে দুটো করে লাইন হয়, বা দুটো বা অনেক সময় তিনটে লাইনও হয়। এবার দেখবেন একটা লাইন থাকে, যে লাইনটা দিয়ে আপনি যদি মায়ের গর্ভগৃহের দিকে প্রবেশ করেন, মানে মানে যেখান থেকে আর কি পুজোটা নেয়, গর্ভগৃহে তো তার প্রবেশ করা যায় না, জাস্ট তার বাইরেরটুকু অংশে যখন থাকে, তো দেখবেন একটা দিক থেকে লাইনে দাঁড়ালে না মায়ের সাইড ফেসে দেখা যায়। মায়ের সাইড ফেসে দেখা যায়, আর অন্য একটা লাইনে দাঁড়ালে সেখানে কিন্তু মাকে একদম সোজাসুজি দেখা যায়। এবারে ওনার মা বা ওনার বাবাও এর আগে আসেনি, তো ওনার মা এর আগে ছোটোবেলায় এসেছিলেন, ওনার মা অনেক ছোটোবেলায় কলকাতা থেকে আমেরিকায় চলে আসেন। তো ওই লাইনে দাঁড়িয়ে ওনার নিজে থেকেই কেন জানি না মনে হয়, মানে আমি ট্রয়ের কথা বলছি, তো ওনার মনে হয় যে আমরা না এই লাইনটায় ঠিক দাঁড়াইনি, এই লাইনটা থেকে যদি আমরা মাকে পুজো দিতে ঢুকি তাহলে আমরা মায়ের সাইড ফেসটা দেখতে পাবো। তো উনি ওনার বাবা মাকে বলেন যে না না, এই লাইনটা ভুল, আমরা চলো ওই লাইনটায় ওই লাইনটায় যদি আমরা দাঁড়িয়ে মাকে পুজো দিই তাহলে আমরা একদম মাকে সোজাসুজি দেখতে পাবো। তো অবভিয়াসলি ওনার বাবা জিজ্ঞেস করেছে যে তুমি কি করে জানলে, তুমি তো এই মন্দিরে প্রথম এসছো, তা তুমি শুধু মন্দিরের ছবি দেখেছো আর মায়ের যা ছবি হয় সেটা দেখেছো, তুমি এটা কি করে বলছো যে এই লাইনে দাঁড়ালে এরকম হবে। তো ট্রয়ের কাছে না কোনো উত্তর থাকে না, ও বলে যে না আমার মনে হচ্ছে এই লাইনটায় না দাঁড়িয়ে ওই লাইনটা দাঁড়ালে ঠিক হবে, ওখান থেকে মাকে আমরা ভালো দেখতে পাবো। এবার ওর কথা শুনে ওর মা বাবা ওদের সাথে আরেকজন গেছিলো, তো সেও সবাই ওরা লাইনে অন্য লাইনে চেঞ্জ করে নিয়েছে এবং ওই লাইনটা অনেকটা পিছিয়েও গেছিলো। তো যাই হোক, তো ট্রয়ের কথাতেই ওরা সবাই অন্য লাইনে শিফট করে যায়। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওরা যখন একদম লাইনের কাছাকাছি চলে এসছে, মানে দুটো লাইন ছিল ওরা যখন গেছিল, তো ওদের ওদের ওরা যে লাইনটায় দাঁড়িয়েছে সেই লাইন থেকে 4 জন করে ছাড়ছে, আবার ওদের পাশের একটা যে লাইন ছিল, যে লাইনটা ওরা প্রথমে দাঁড়িয়েছিল সেখান থেকে 4 জন করে ঢোকানো হচ্ছে। ঠিক আছে, এই রকম কন্ডিশনে মানে ওরা দেখছে যে ট্রয়রা যে লাইনে দাঁড়িয়েছে সেই লাইন থেকে যখন ওরা একদম মায়ের সামনে চলে গেছে, তো দেখছে যে মায়ের গর্ভগৃহে মায়ের মূর্তি রয়েছে এবং সেখানে দুজন ঠাকুরমশাই রয়েছেন, একজন করে ঠাকুরমশাই যে পুজোর যে ডালা সেটা নিচ্ছেন। তো ওরা না মানে একদম মাকে সামনে থেকে, মায়ের একদম সামনে থেকে মাকে দর্শন করে। এবং আরেকটা যে লাইন ছিল, অন্য একটা যে লাইন ছিল, সেই লাইনটায় যারা দাঁড়িয়ে ছিল তারা মায়ের সাইড ফেসের ওদিকে আরেকজন দাঁড়িয়ে রয়েছেন, তো তার থেকে আর কি জিনিস নিয়ে, মানে ফুলের ডালা নিয়ে পুজো দিচ্ছে। এবং ওই সাইডের যে লাইনটায় যারা দাঁড়িয়ে রয়েছে তারা যেহেতু মায়ের সাইড ফেসটা দেখতে পাচ্ছে, তাদের কিন্তু মানে ডালা দিয়ে পুজো দেওয়ার পরে ঘুরে এসে, ওই ভিড়ের মধ্যে ঘুরে এসে দূর থেকে পা উঁচু করে মাকে সরাসরি দর্শন করতে হচ্ছে, কারণ জায়গাটা প্রচুর ভিড় হয়ে আছে। এবং এই ঘটনাটা যখন ঘটে তখন না ট্রয়ের মা বাবা, ইভেন ট্রয় নিজেও খুব অবাক হয়ে যায় যে ও নিজে কি করে জানলো যে এই লাইনটায় দাঁড়ালে মাকে একদম সামনাসামনি সুন্দরভাবে মায়ের দর্শন পাওয়া যাবে। তো ওর ভীষণ ভালো লাগে, মানে ও যেটা মানে বলছিল যে আমার এত ভালো লেগেছে ওই দক্ষিণেশ্বরের মাকে, মানে ও তো ছবিতে দেখেছে কিন্তু সামনাসামনি কোনোদিনই দেখেনি। আর এইভাবে মূর্তি পুজো ব্যাপারটা তো আমাদের মধ্যেই আছে, মানে এখানেও বিভিন্ন বড় বড় চার্চ রয়েছে, এখানেও এখন প্রচুর হিন্দু টেম্পল আছে। তো এইভাবে মূর্তিতে যে মাকে যে দর্শন করেছিল ইন্ডিয়ায় সেই 15 বছর বয়সে, এটা না ও পুরো মুগ্ধ হয়ে যায়, ওর ভীষণ ভালো লাগে, ওর বাবারও ভীষণ ভালো লাগে, আর মা তো বাঙালি ছিলেন, ওনার তো একটা আলাদাই কানেকশন ছিল, সকলেরই খুব ভালো লাগে। এবং এই ঘটনার পরে ওনার বাবা মা ওনাকে বারবার জিজ্ঞেস করে যে তুই কি করে জানলি, তুমি কি করে জানলে যে এই লাইনটা দাঁড়ালে আমরা ঠিকঠাক দেখতে পাবো। তো পরিষ্কারই বলে যে না আমি জানি না, আমার জাস্ট মনে হচ্ছিল, মানে আমার জাস্ট মন বললো তাই দাঁড়ালাম। এবার ওই সময় ওর বাবা ভেবেছিল যে হয়তো ওনার ছেলে ওখানে দাঁড়িয়েছিল, হয়তো কারোর থেকে কিছু একটা শুনেছে, বা দেখুন আমি যখনকার কথা বলছি তখন কিন্তু এত ইউটিউব ছিল না, উনি ইউটিউব দেখেও জাননি যে ইউটিউবে দেখবেন যে কোন লাইনে কি হচ্ছে, কিভাবে পুজো দেবে, সব কিছুই ছিল না। ওনার জাস্ট সেই সময় একটা মানে একটা ইনস্টিংক্ট কাজ করে ওনার মধ্যে, এবং উনি সেটা বলেন এবং সেটা হয়েও যায়। যাই হোক, তো এই বিষয়টা উনিও একটু অবাক হন যে আমি এটা ভাবলাম, এটা হয়ে গেল কি করে। তো তারপরে ওনারা যখন ওখান থেকে পুজো দিয়ে বেরোন, উনি না মানে বলছে যে একটা জায়গায় না আমার খুব লস্যি খেতে ইচ্ছে করছিল, মানে ওই সাদা মানে গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসে ওরকম সাদা সাদা খাচ্ছে, তো ওনার খুব খাওয়ার ইচ্ছে হয়।
তো ওনারা খান, খাওয়া দাওয়া করেন। এবং মানে অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি যেটা বলছিলেন যে ওইখান থেকে মানে দক্ষিণেশ্বর মায়ের মন্দির ওখান থেকে আরেকটু বেঁকে গিয়ে মানে তো এখন তো অনেকটা এখন অন্যরকম হয়ে গেছে, কিন্তু আমি যেই সময়কার কথা বলছি মানে উনি যেই সময় গেছিলেন সেই সময় কিন্তু মানে এখনকার মতো নতুন ওই স্কাই ওয়াক দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে এগুলো কিন্তু তখন ছিল না। তো ওইখানেরই একটা জায়গায় মানে খুব মানে এমনিতে তো দক্ষিণেশ্বরে খুব ভালো কচুরি বিক্রি হয়ই, তো উনি কিন্তু অতটা জানতেন না যে ওখানে কোথাও একটা হিঙের কচুরি পাওয়া যায়। বাট ওই লস্যিটা খাওয়ার পরেই উনি হঠাৎ করেই বলে ওঠে ট্রয় যে চল এবার আমরা তাহলে হিঙের কচুরি খাই। আচ্ছা, হিঙের ওই যে কচুরি এই বিষয়টা কিন্তু ওনাকে আগে থেকে কেউ বলেনি। আর ওখানে একটা দোকান ছিল, সেই দোকানটার নামও ওনার মনে আছে, আমি নামটা এখানে বলছি না। সেটা ছিল দক্ষিণেশ্বর মায়ের মন্দির ওখানে যে যতগুলো দোকান আছে তার মধ্যে সব থেকে পুরনো দোকান যেখানে হিঙের কচুরি পাওয়া যেত, পুরনো দোকান এবং খুব ভালো টেস্ট। তো ঘটনাটা যেটা ঘটে, ট্রয় না বলে যে ওই দোকানটায় খুব ভালো হিঙের কচুরি পাওয়া যায়। এবার এখানে বলে রাখি যে ওনার মা ওনাকে এই হিঙের কচুরির ব্যাপারে কিছু বলেনি। ট্রয়ের বাবা তো প্রথমবার এলেন, ওনার পক্ষেও আগে থেকে কিছু জানা সম্ভব নয়। আর ওখানে যে হিঙের কচুরি বা কিছু যে লেখা থাকতো সেটা কিন্তু বাংলা, আর উনি বাংলা পড়তে পারতেন না। মানে তখন 15 বছর বয়স, ওনার বাংলা সম্পর্কে সেরকম কোনো নলেজই ছিল না। যাই হোক, তো ওনার কেন মনে হলো বা কীভাবে উনি ভাবলেন যে ওনাকে হিঙের কচুরি খেতে হবে, তো উনি চলে যান। এবং ওনাকে ফলো করতে করতে ওনার বাবা মা আর একজন যিনি গেছিলেন তিনি যান। এবং সত্যি সত্যি ওখানে খাওয়ার পরে মানে ওনার বাবা তো খুব অবাক হয়ে গেছেন যে এরকম একটা সুন্দর জিনিস খাচ্ছে, কারণ ওই ওই জিনিসটা ওনাদের বাড়িতে কোনোদিনই হয়নি। কিন্তু সেক্ষেত্রেও মানে যখনই ট্রয় ওটাকে খায়, তো ট্রয়ের খাওয়ার পরে না ওর ও কিন্তু খুব ভালো টেস্ট লাগে, ওর খেতে ভালো লাগে। বাট ওর মানে মনে হয় না যে ও সামথিং নিউ খাচ্ছে বা সামথিং নিউ ও টেস্ট করছে। ওর মনে হয় যে এটা তো আমি এর আগেও খেয়েছি, বহুবার খেয়েছি, জাস্ট এইটাই ওর মনে হয়। এবং শুধু মনে হয় তাই নয়, ও কিন্তু ওর বাবা মাকে বলে, সেম কথাটা বলে ওইখানে খেতে খেতেই, যে আমার না মানে মনে হচ্ছে না যে আমি কিছু নতুন কিছু খাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমি এই খাবার ছোটোবেলা থেকে বহুবার খেয়েছি। যাই হোক, তো 15 বছর বয়স, মানে খুব ওনার মধ্যে এনার্জি, সব কিছু দেখার খুব ইচ্ছে। তো ওনার বাবা মা সেই ব্যাপারটাকে অতটা পাত্তা দেয় না, যে ঠিক আছে ওরা হয়তো খেতে ভালো লেগেছে তাই হয়তো বলছে। কিন্তু উনি মনে মনে ভাবতে থাকে যে ব্যাপারটা হলোটা কি, মানে আমার এরকম ফিল আসছে কেন, এরকম ফিল তো আমার আসার কথা নয়। যাই হোক, তো ব্যাপারটা ওখানে গেল। এবার আবার ওনারা এখানে চলে এলো, মানে এই কলকাতার ওনাদের যে বাড়ি ছিল সেখানে আবার চলে আসে মন্দির টন্দির পুজো টুজো দিয়ে। এবার তার পরের দিন ওনার মায়ের যে মানে মামা বাড়ি সেইখানে যাওয়ার হয়, ঠিক আছে। তো সেইখানে আমি বললাম যে হুগলিতে ওনার মায়ের বাপের বাড়িও ছিল, আবার ওনার যে আর কি আরও যে বাড়ি ঘর ছিল, ওনার মায়ের মামা বাড়ি সব কিছু ওইখানটায় হুগলিতে ছিল, ওনাদের মানে আদি বাড়ি বলা যেতে পারে। এবং সেই আদি বাড়ির ওখানে গিয়ে ওনার তো মানে এবার ভীষণ ভালো লেগেছে, মানে কলকাতায় একরকম ভালো লাগা, এবার যখন হুগলিতে যায় সেখানে একটা গ্রাম্য পরিবেশ, চারিদিকে পুকুর, ছোট ছোট বাড়ি। আর আজ থেকে বেশ অনেক বছর আগের কথা, বুঝতেই পারছেন। তো এখন ওনার 35 এজ, 35-36, তো 15 বছর বয়স মানে 20 বছর আগের কথা। তো তখন হুগলির যে জায়গাটার আর কি আমি কথা বলছি সেটা পুরো গ্রাম্য এরিয়া ছিল। তো ওনার ভীষণ ভালো লাগে, ঠিক আছে। তো উনি মানে দুদিন এসেছে, আসার পরে উনি নিজে নিজে একা একা ঘুরতে বেরিয়ে যাচ্ছে ট্রয়। এবার ঘুরে বেড়াতে বেড়াতে না উনি একটা জায়গায় ওনার মাকে বলছে যে এসে যে আচ্ছা এখানের টেম্পলটা কোথায়, হঠাৎ করি আর কি বলছি এখানে টেম্পলটা কোথায়। তো ওনাদের যে মানে আদি যে বাড়িটা ছিল হুগলি, সেখানে মানে প্রচুর ধানি জমি, একটা দুটো পুকুর ছিল। এবার পিছনের দিকটা না মানে অনেকটা আর কি জমি, সবকটাই ওনাদের আর কি, সব শরিক আছে তাদের আর কি, সবার মিলিত সম্পত্তি। এবার ওরা আমেরিকা থেকে এসছে, তো মানে গ্রামের লোকেরা আরও যারা আশেপাশের লোক, পাড়ার লোক, সবাই তো খুব ওদেরকে ওয়েলকাম করছে, ওদের মানে এক একটা বাড়িতে এক একদিন নিমন্ত্রণ থাকছে। তো এরকমই ওদের ঠিক পাশে মানে ওদেরই জ্ঞাতি গোষ্ঠীর মানে মধ্যে পড়ে। তো সেখানে গিয়ে হঠাৎ করেই খেতে খেতে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খেতে খেতে উনি একটা কিছু ভাবছিল। তো ওনাকে সবাই জিজ্ঞেস করছে যে তুমি কি ভাবছো। ট্রয়ের বাবা ট্রয়কে জিজ্ঞেস করছে যে তুমি কি এত গভীর চিন্তা ভাবনা করছো, তুমি এখানে ঘুরতে এসছো, এত তুমি সিরিয়াস কেন। তো খাওয়ার পরে না মানে সেই সময় ও যেটা আমাদেরকে বলছিল যে ট্রয়ের না তখন খুব মাথাটা মানে মনে হচ্ছে যেন ঘুরছে, মানে ওর শরীরটা ভালো লাগছে না।
ওর মনে হচ্ছে মাথাটা ঘুরছে, কখনো মনে হচ্ছে খুব ফ্রাস্ট্রেটেড লাগছে, কখনো মনে হচ্ছে খুব ঘুম পাচ্ছে, এরকম একটা মিশ্র আর কি ওর মধ্যে একটা রিয়াকশান হচ্ছে। এবং খাওয়া দাওয়া হয়ে গিয়ে যখন সবাই মানে একটা দাওয়া মতো জায়গা ছিল, তো সেখানে বসে রয়েছে, হঠাৎ করেই মানে ও বলে, ট্রয় বলে যে এখানে টেম্পলটা কোথায়। এবার ভাবছে যে টেম্পলের কথাও কি করে জানলো, মানে কোনো মন্দির এখানে, মানে ওইখানটা কিন্তু কোনো মন্দির নেই, কিন্তু হঠাৎ করেই ট্রয় বলছে এখানে টেম্পলটা কোথায়। তো সবাই বলছে যে কিসের টেম্পলের কথা বলছো, কোন মন্দিরের কথা বলছো? মন্দির তো ওই গ্রাম থেকে বেরিয়ে গিয়ে ওইদিকে একটা মা কালীর মন্দির আছে, মন্দির ওখানে। তুমি এখন মন্দির তো বন্ধ আছে, তুমি বিকেলবেলা যেও, বিকেলবেলা বা সন্ধেবেলা যে সন্ধ্যারতি হয়, মাকে ভোগ দেওয়া হয়, তো তুমি তখন যেও। তো ট্রয় তো বুঝতে পারছে, মানে ও তো অতটা ভালো মানে বাংলাটা যা টুকটাক একটু হয়তো বুঝতো, সেরকম কিছু বুঝতো না। তো সবার সাথে তার ওভাবেও ও ইংলিশে কমিউনিকেশন করতে পারছে না। তো ওর বাবাকে বলছে, ওর মাকে বলছে বারবার যে এখানে একটা মন্দির আছে, এখানে একটা মন্দির আছে, এখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা কোথায়? তো গ্রামের বা আশেপাশের যারা লোকজন ছিল তারা তো বিশেষ ওর কথা কিছুই বুঝতে পারছে না। তো ট্রয় যখন বারবার ওর মাকে বলছে যে এখানে মন্দিরটা কোথায়, এখানে টেম্পলটা কোথায়, তখন ওর মা একজনকে বলছে যে আর বলো না, ও একটা মন্দির খুঁজছে। তো মানে ওনাদেরই আর কি যে মানে জ্ঞাতির যে লোকজন ছিল তারা না, মানে ওর মায়ের দিকে খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে মন্দিরের কথা কি বলছে। প্রথমে তো ওরা বুঝতেই পারছিল না, দ্বিতীয় যখন বুঝতে পারে তখন ওরা পুরো মানে অবাক দৃষ্টিতে ওনাদের দিকে তাকিয়ে আছে। তো তখন ওনাদের মধ্যে না একজন বয়স্ক লোক, সে বলছে যে তোমার ছেলেকে জিজ্ঞেস করো তো, ও কি মানে শিব ঠাকুরের মন্দিরের কথা বলছে? তো ওনার মা না, মানে ট্রয়ের মা খুব অবাক হয়ে গেছে, মানে ওনার দেশের বাড়ি এবং আরও যারা যারা ওদের মানে শরিক রয়েছে, তারা, তাদের সাথেও বহু পুরনো সম্পর্ক, মানে ওনার ট্রয়ের মায়ের যে মামা বাড়ির লোক তারাও ওখানে রয়েছে, তারা কেউ কিছু বলছে না। হঠাৎ করে ওই বয়স্ক লোকটা বলছে যে তোমার ছেলে কি শিব ঠাকুরের মন্দিরের কথা বলছে? তোর মা অবাক হয়ে গেছে। ওর মা বলছে যে আপনি সব কি বলছেন, কিসের শিব ঠাকুরের মন্দির, কোন মন্দির? তো এই কথাগুলো ট্রয়ের মা ওই অন্য যে বয়স্ক লোকটির সাথে বাংলায় বলছে, আর ও কিন্তু তখন বাংলা বিশেষ বুঝতো না, মানে খুবই সামান্য, মানে একটা দুটো হ্যাঁ হু ছোটোখাটোর মা যদি কখনো বলে ফেলতো সেটুকু বুঝতো। ট্রয় হঠাৎ করে কোনোখানে কিছু নেই, ও বলে ওঠে, মানে ও চেয়ারে বসেছিল, ও চেয়ার থেকে উঠে বলে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লর্ড শিবা, লর্ড শিবা, এরকম করেও বলে ওঠে যে হ্যাঁ লর্ড শিবা। তো সবাই ওখানে অবাক হয়ে গেছে যে ওর মুখ থেকে শিব ঠাকুরের নাম কি করে বেরোচ্ছে, মানে ওদের বাড়িতে সেভাবে পুজো আর্চা সেরকম কিছুই হতো না, ওর সেভাবে মানে এভাবে ঠাকুর দেবতা সম্পর্কে ওর কোনো নলেজই নেই সেরকম। হঠাৎ করে ও প্রথম কথা হচ্ছে মন্দিরের কথা বলছে, তারপরে বলছে যে লর্ড শিবা, আর ওই বয়স্ক লোকটাও কিন্তু বলছিল ও কি শিব ঠাকুরের মন্দিরের কথা বলছে। তো ওরা না মানে অবাক হয়ে গেছে। তো তখন ওনার মা ছেলেকে বলছে ইংলিশে যে তুমি কি করে শিব ঠাকুরের কথা জানলে, বা তুমি কোন মন্দিরের কথা বলছো, এইসব কথা যখন হচ্ছে, তো তখন তো ওই জায়গাটা বেশ একটা মানে প্রচুর কথা কথা হচ্ছে, চারিদিকে লোকজন কথা বলছে যে ছেলে কি বলছে, কেন বলছে। তো তখন ওই বয়স্ক লোকটা বলছে যে মানে ওনার না মানে হাত পা কাঁপছে, মানে উনি কিছুটা বলতে চাইছে বাট উনি বলতে পারছে না, হাত পাটা কিরকম কাঁপছে। তো তখন উনি ওই ট্রয়ের মাকে বলছে তুমি আমার সাথে এসো। তো পাশাপাশি ট্রয়ের ওর বাবা সবাই যাচ্ছে, আরও পরিবারে কয়েকটা লোক যাচ্ছে। তো গিয়ে দেখছে যে ওইখানে মানে যেখানে আর কি ওদের ওই চাষের জমি ঠমিগুলো রয়েছে, ওর পাশে না একটা পুরনো, একদম মানে খুব পুরনো, প্রায় বলা যেতে পারে ভগ্নপ্রাপ্ত অবস্থায় একটা ঘর মতো রয়েছে। এবং সেখানে ওই বয়স্ক লোকটা ঢুকে গেল, মানে খুবই ছোট আর কি। তো উনি গিয়ে না সঙ্গে সঙ্গে একটা মোমবাতি জ্বালালো, ওখানে একটা মোম রাখা ছিল। মোমবাতিটা জ্বালানোর পরে ওই জায়গাটা একটু আলোকিত হয়েছে। তো সেখানে মানে ওই ভদ্রলোক ঢুকেছে, ট্রয়ের মা ঢুকেছে এবং ট্রয়ও ঢুকে গেছে। তো ঢুকে দেখছে যে একটা শিব ঠাকুর, মানে বহু পুরনো, মানে ওটা অ্যাকচুয়ালি একটা ভগ্নপ্রাপ্ত মন্দির, কোনো একটা সময় হয়তো ওটা মন্দির ছিল, বাট সেখানে কোনো মেনটেন্যান্স হয় না, বা বহুকাল সেখানে হয়তো সেভাবে কিছু হয়নি, কিন্তু সেখানে কিন্তু শিব ঠাকুর মানে পুজো পান, মানে অ্যাটলিস্ট ওনাকে ফুল জল চড়ানো হয়, কারণ ওখানে শিব ঠাকুরের উপরে কিছু কিছু ফুল ছিল সাদা রঙের। সেটা কিন্তু ট্রয়ের মনে ছিল, যেটা ও বলছিল আমাকে, যে ওখানে ফুল দেয়া ছিল এবং ঠাকুরকে কিছু একটা প্রসাদ টাইপের কিছু দেয়া ছিল, কিন্তু মন্দিরটা একেবারে ভগ্নপ্রায় অবস্থা। তো এইটা দেখে না মানে ট্রয়ের মা খুব অবাক হয়ে গেছেন, কারণ উনি নিজেও জানতেন না যে ওখানে একটা কোনো মন্দির আছে।
আর আমি বললাম যে ট্রয়ের মা বেসিক্যালি ট্রয়ের যিনি মা ছিলেন উনি ওনার বাবা মার সাথে কলকাতায় থাকতেন। ওনাদের যে দেশের বাড়ি ছিল সেখানে ওনার খুবই কম যাতায়াত ছিল, ফলে ওখানে যে আদৌ কোনো মন্দির আছে সেটা ওনার নিজেরও জানা ছিল না। তো ওনার মা জিজ্ঞেস করছে যে এই মন্দিরটা এখানে কবে হলো, এটা মন্দিরটা কি কিসের মন্দির, মানে কে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল। তো তখন যেটা জানা গেল সেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে যে ট্রয়ের মায়ের যিনি বাবা মা ছিলেন, তো তাদেরই মেনলি, তাদের এবং তাদের সাথে আরও বেশ কিছু অংশীদার ছিলেন, তো তাদের সকলের এই জায়গায় জমি জায়গা রয়েছে। এবার এই জমি জায়গাটা যার থেকে ওনারা কিনেছিলেন তাদের ওই জমির ওখানেই একটা মন্দির ছিল। তো মন্দির সমেত পুরো মানে ওই জায়গাটুকু দেবোত্তর, মানে মন্দির তো ওইভাবে তো কেউ কাউকে বেচতে পারে না, কেউ ওইভাবে কিনতেও পারে না, ওটা ট্রাস্টি হোক বা দেবোত্তর সম্পত্তি হিসেবে ওই জমির সাথে ওই মন্দিরটাও ট্রান্সফার হয়ে যায়। এবারে যেহেতু তারপরে এই ট্রয়ের মা বাবারা কলকাতায় ওনারা থাকতেন এবং আরও যারা যারা অংশীদার ছিলেন তারা প্রত্যেকেই আর গ্রামে কন্টিনিউয়াস থাকা, মানে কেউ আর কন্টিনিউয়াসলি থাকতো না। এবার যার ফলে কি হতো, মানে জমিটা হয়তো কোনো ভাগ চাষি চাষ করতো, সেগুলো হয়তো তারা রক্ষণাবেক্ষণ করতো, কিন্তু এই মন্দিরটা আস্তে আস্তে মানে নিত্য একটা ফুল জল চড়ানো এইটুকু হতো, বাট মন্দিরের যে রিনোভেশন করা বা মন্দিরকে যেভাবে রাখা উচিত, যেভাবে তার মেনটেন্যান্স হওয়া উচিত, সেরকম কিছুই কিন্তু করা হয়নি। আর প্রত্যেকেই এদিক ওদিক কাজের থ্রুতে থাকছে, কেউ দিল্লিতে থাকতো ওই অংশীদারের মধ্যে, কেউ হয়তো কলকাতায় থাকছে, কেউ হয়তো পুনেতে থাকছে, এরকম করে করে না মানে সবাই মিলে একসাথে বসে যে একটা ডিসিশন নেবে যে মন্দিরটা কী করে মন্দিরটাকে ঠিকঠাক করা যায়, সেটা কোনোভাবেই করা হয়নি। এবার ওইখানে যারা যারা থাকতো, মানে যে সমস্ত শরিকরা বয়স্ক লোকই মেনলি থাকতো, তো তারা নিজেরা যেটুকু যা পারতো, ওই হয়তো শিবরাত্রির সময় ওখানে হয়তো একটু সাজিয়ে গুছিয়ে শিব ঠাকুরের পুজো হলো, এইটুকুই। এর থেকে বেশি কিন্তু কিছু করা যেত না, কারণ ওটা একটা দেবোত্তর সম্পত্তি, একা কেউ কি করে পয়সা দিয়ে ওটাকে ঠিকঠাক করবে, তো এসব নানান কথা ভেবে কিন্তু ব্যাপারটা হয়নি। এবারে এমন ঘটনা ঘটলো যে ওই দিনই বিকেলবেলায় ট্রয় খুব শরীর খারাপ হয়ে পড়ল। ওই দিন ট্রয় খুব শরীর খারাপ হয়ে পড়ে এবং এমন ওর শরীর খারাপ হয় যে ও না মানে বিছানা থেকে উঠতে পারছে না হঠাৎ করেই। মানে এমন নয় যে ওর কিছু উল্টোপাল্টা খেয়েছে, বা এমন নয় যে ওরা পুরো গরমকালে যায়ও নি, ওরা নভেম্বর মাস নাগাদ গেছিল, মানে ওয়েদারও ভালো, বাট হঠাৎ করে ওর ভীষণ শরীর খারাপ। এবং এইরকম যখন শরীর খারাপ হয় তো তখন মানে ট্রয় না মানে একদম জাস্ট শুয়েছিল এবং শুয়ে শুয়ে ও স্বপ্ন দেখছে যে ওই মন্দিরে ও নিজে পুজো দিচ্ছে, মানে এরকম ফুল ঠুল নিয়েও পুজো দিচ্ছে, মন্দিরটা বেশ সুন্দর সাজানো গোছানো, এটাও স্বপ্নে দেখতে থাকে। এবার এই জিনিসটা যখন ও দেখে, মানে পরপর দুদিন দেখুন, দুদিনে ওর শরীর খুব খারাপ, মানে ওষুধ নিয়েছে, ডাক্তার দেখিয়েছে, ওষুধ দিয়েছে, বাট সেরকম একটা কাজে দিচ্ছে না। তো এরকম যখন ও স্বপ্নটা দেখে ওর বাবা মাকে বলে যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওর বাবা সেই মুহূর্তে মানে ওর স্বপ্নের কথা শুনে উনি নিজে না মানে কি ওনার মনে হলো, উনি বলেন যে আমাদের মনে হয় মন্দিরটাকে মানে আমাদের রিনোভেট করা উচিত, বা আমাদের মন্দিরটা যখন আছে এটাকে ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা আলোর ব্যবস্থা করে, আর পুরো ছাদের একটা দিক ভেঙে গেছে, মানে ছোট্ট মন্দির বাট স্টিল ভাঙাচোরা, উনি বলছেন যে আমি নিজে এটা পয়সা দিয়ে ঠিক করব। তো ওই দিনই মানে একদম একটা মিস্ত্রি ডেকে মানে প্রচুর ইট ফিট এনে ওই জায়গাগুলোকে ঠিকঠাক করে, ওদের ওখানে 3 দিন থাকার কথা ছিল বাট ওরা 6 দিন থাকতে হয়, কারণ 2 দিন তো খুবই অসুস্থ ছিল। তো তারপরে নেক্সট 2-2.5 দিনের মধ্যে পুরো মন্দিরটাকে মানে যতটা সম্ভব ওনারা কিন্তু ওই 2-3 দিনের ভিতরেই নতুন কনস্ট্রাকশন করেন এবং পুরো মন্দিরটায় সুন্দর করে ইলেকট্রিকের লাইন করে, ইলেকট্রিকের মিস্ত্রি ডাকে, লাইন করে সেখানে আলোর ব্যবস্থা করে, একজন মানে পূজারী যিনি পুজো করতেন তাকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হলো যে ঠিক আছে আমরা প্রত্যেকে মানে যে কজন আর কি শরিক আছে তাদেরকে ফোনে কথা বলে যে প্রত্যেকে মাসে মাসে একটা অ্যামাউন্ট টাকা করে দেবে, তাতে করে মন্দিরের যা আর কি মেনটেন্যান্স চার্জেস যা থাকে সেটা হয়ে যাবে। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে যখন ওরকমভাবে মন্দিরটার রিনোভেশন শুরু হলো এবং তারপরের দিন যখন ওখানে পুজো হচ্ছে তখন না ট্রয়ের শরীরটা একটু ভালো লাগে এবং ও কোনো রকমে উঠে নিজে নিজে হেঁটে হেঁটে বাড়ির কাউকে কিছু না বলে ওখানে চলে যায় এবং গিয়ে ওখানে নাকি ট্রয় পুজো দেয়, মানে আর কি যেভাবে ফুল টুল দিয়ে
ওখানে ঠাকুর মশাই ছিল, শিব ঠাকুরের যে প্রণাম মন্ত্র, উনি এটাও বললেন যে প্রণাম মন্ত্র রয়েছে, তারপরে ওম নমঃ শিবায় এটা উনি বলতে পারেন। তো উনি ওখানেই প্রথম শেখেন যে শিব ঠাকুরকে জল অর্পণ করার সময় কি বলতে হয়, যে এই মন্ত্রটা উনি বলেন। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই শিব ঠাকুরকে ওই একটা তামার ঘটি করে ওনাকে জল দিতে দিয়েছিল। তো উনি ওই 3বার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলার পরে উনি যখন জলটা ঢালেন, তো মানে ট্রয় ফিল করে যে ওর মাথা থেকে পা অবধি মানে মনে হলো যেন একটা কিছু জাস্ট নেমে চলে গেল। মানে ওই যে ওর প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, একটা কীরকম ঝিমানো ভাব, কোনো কিছুতেই ভালো লাগছে না। অদ্ভুতভাবে যেই মুহূর্তে ও শিব ঠাকুরকে স্মরণ করলো এবং ওভাবে ও জল প্রদান করলো, প্রণাম করলো ভক্তি ভরে, ও ফিল করে ওর মাথা থেকে পুরো শরীর থেকে মনে হলো যেন একটা কিছু বেরিয়ে চলে গেল এবং ওর শরীরটা পুরো ঠিক হয়ে গেল। ট্রয় বলছে যে মানে ইট ওয়াজ ম্যাজিক্যাল, ইট ওয়াজ জাস্ট ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স ফর মি। মানে এইভাবে যে একটা মানুষের শরীর মানে এক মুহূর্তে ভালো হয়ে যেতে পারে, এটাও মানে ভাবতে পারে না। এবং সেই তখন থেকে মানে ওইটাই ছিল ওর যাকে বলে জীবনের হাতেখড়ি বলুন বা কিছু একটা, মানে ও সেই দিন থেকে বলা যেতে পারে ওর ভগবান শিবের প্রতি, শিব ঠাকুরের প্রতি ওর একটা অদ্ভুত ভালোবাসা, একটা অদ্ভুত মোহ, একটা অদ্ভুত মানে যাকে বলে অ্যাটাচমেন্ট, সেটা কিন্তু ও ফিল করা শুরু করে এবং ও মনে মনে বুঝতে পারে যে ও শিব ঠাকুরকে খুব ভালোবাসে। তো তারপরে ও ওখান থেকে ফেরার সময় ওখানকারই একটা দশকর্মার গ্রামের দোকান ছিল, তো সেখান থেকেও একটা শিব ঠাকুরের ছবি নেয়। তো শিব ঠাকুরের ছবি নেয় এবং সেই ছবি নিয়ে ও সেটাকে ওর মানে যখন আবার ইউএসএ ব্যাক করে তখন কিন্তু ও ওখানে ওই ছবিটা নিয়ে ব্যাক করে যায়। এরপরে বেশ কয়েকবার ওরা তার 1-2 বছর পর পর এরকম করে ওদের যেহেতু মানে ওই জমি ঠমি সম্পত্তি সব বিক্রি করার ব্যাপার ছিল, কারণ ওখানে আর ওদের সেরকম কেউ থাকছিল না, আর ওগুলো মেনটেন করাটাও অসুবিধে হয়ে যাচ্ছিল ইউএস থেকে কলকাতা বা ওনাদের গ্রামের বাড়ির জমি জায়গা, তো ওনারা ওগুলো বিক্রি করে দেন। তো সেই সমস্ত সূত্রে এরপরে আরও দুবার ওনারা এই মানে বিশেষত ট্রয়ে আসার সুযোগ হয় এবং যখনই ও এসছে ও প্রত্যেকটা রাস্তায় যখনই বেরিয়েছে ওর কোনো রাস্তা চিনতে অসুবিধা হয়নি, মানে সেটা কলকাতা হোক বা ওই হুগলির ওদের দেশের বাড়ির হোক। মানে ও বেরোতো, বেরিয়ে ও মনে হতো যে অমুক জায়গায় না একটা খুব ভালো দোকান আছে, বা ওর মনে হতো যে এইখান দিয়ে যাচ্ছি এখানে একটা খুব বিশাল বড় একটা তাল গাছ আমি দেখব। এবং ওই যে তাল গাছটা উনি দেখেছিলেন সেই তাল গাছটা কিন্তু এর আগে উনি ওখানে দেখেননি, মানে অতটা আর উনি ঘোরেননি, কিন্তু ওটা ছিল ওদের ওই গ্রামের মানে ওদের হুগলির ওই গ্রামের সব থেকে উঁচু তাল গাছ। কিন্তু ওটা ওনার মনে কি করে এলো, কি করে উনি ওটা ভাবলেন যে এইখানেই সেই তাল গাছটা আছে বা এখানেই সেই জিনিসটা, সেটা উনি নিজেও জানেন না। মানে এমনই একটা অদ্ভুত মানে কি বলবো, বলা যেতে পারে কোইন্সিডেন্স বললে হয়তো এটা ভুলই বলা হবে, কারণ জানেন তো মানে উনি যেটা ট্রয় যেটা বলছিল যে আমি এর আগেও এই চ্যানেলে আপনাদেরকে পূর্বজন্মের বেশ কয়েকটা ঘটনা শুনিয়েছি, আপনারা অনেকেই সেই ঘটনাগুলো শুনেও ফেলেছেন। সেটা হচ্ছে যাদের সাথে এই বিষয়গুলো ঘটে না তারা কিন্তু সেই টানটা ফিল করতে পারে। মানে সে ওনার এর আগে আমি একটা ঘটনা বলেছিলাম পূর্বজন্মে, সেখানে একজন ভদ্রমহিলা যখন বিয়ে হয়েছিল সে কিন্তু বারবার একটা জায়গায় যেখানে তার যাওয়া বারণ ছিল সেখানে চলে যেত, সেটা আপনারা দেখেছেন, এবং সেখানে একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়িটা দেখে ওনার সমস্ত কিছু মনে পড়ে গেছিলো। তো এগুলো যাদের সাথে সত্যি সত্যি হয় না তারা কিন্তু এগুলো ফিল করতে পারে, আর যাদের সাথে হয় তারাই কিন্তু বোঝে যে এগুলো অ্যাকচুয়ালি কীরকম একটা সেই সময় মানে মনের অবস্থা থাকে। ফলে ট্রয়ের ক্ষেত্রেও কিন্তু এই সেম বিষয়টা হয়, এবং ও যখনই ওইখানে ঘুরে বেড়াতো বা কলকাতার রাস্তাঘাটে ওর কখনোই মনে হতো না যে এই জায়গাটাও নতুন আসছে বা এই দেশে ওর সেভাবে যাতায়াত নেই বা কিছু, ওর সব কিছুতেই ওর মনে হতো যে ঠিক আছে এটা তো আমি এর আগেও দেখেছি, এটা এরকমই হওয়ার কথা। মানে খুব যেটা আরও উনি শেয়ার করেছেন যে এমন কিছু খাবার হয়তো আলু ভাতে, মানে দেখুন ইউএসএতেও কিন্তু ম্যাশ পটাটো হয় কিন্তু সেটা সম্পূর্ণ অন্যভাবে বানানো হয়, তাতে বাটার ফাটার দেওয়া হয়, সেটা সম্পূর্ণ অন্য একটা মানে খাবার, হয়তো আলু দিয়েই মাখা হয়, সেদ্ধ আলু দিয়েই, কিন্তু সেটার সাথে আপনি কিন্তু বাঙালি আলু ভাতের একেবারে আকাশ পাতালের তফাৎ। মানে ম্যাশ পটাটো খেলে মনে হবে না যে এটা আমি আলু খাচ্ছি, আবার আলু ভাতে যেভাবে আমরা মাখি বাঙালিরা সেটা ভাবার খেলেও মনে হবে না যে আমার ম্যাশ পটাটো এটা থেকেই বানানো, মানে দুটো একদমই ডিফারেন্ট। কিন্তু ট্রয়ের ক্ষেত্রে যেটা মনে হয়েছে মানে যে ছোটোবেলা থেকে ম্যাশ পটাটো খেয়ে বড় হয়েছে সে যখন মানে এছাড়া উনি যখন গ্রামের বাড়িতেও এসেছিলেন বা কলকাতাতে উনি যখন আত্মীয় স্বজনের বাড়িতে
বাঙালি খাবার দাবার খাচ্ছেন, উনি যে খুব মানে মনে হচ্ছে যে আমি একটা সম্পূর্ণ নতুন কিছু খেলাম, এটা কিন্তু ওনার মনে হয়নি। মানে যেখানে উনি খুব একটা বেশি ঝাল খেতে পারেন না, উনি যখনই কলকাতায় আসতেন বা ওই গ্রামের ওখানে যেতেন, সেখানে ঝাল মাংসের মানে ঝাল ঝোল খেয়ে উনি খুব এনজয় করতেন, যেখানে ওনার বাবা ইভেন ওনার মাও যেহেতু বহুদিন ওনার অভ্যেস নেই, ওনারাও খেতে পারতেন না। কিন্তু ট্রয় কিন্তু খেতে পারত। এরপরে আমি আপনাকে বলবো ট্রয়ের জীবনের আরও একটা খুব মানে গভীর জিনিস, যেটা থেকে উনি একদম নিশ্চিত হয়ে যান যে ওনার সাথে যে এই পূর্বজন্মের ব্যাপার এবং সেটা যে ওনার আমাদের পশ্চিমবঙ্গের সাথেই যে কোথাও একটা বাঁধনে বেঁধে আছে, সেটা উনি আরও স্পষ্ট হয়ে যান। এবার সেটা আমি আপনাদেরকে বলি শুনুন। উনি যখন ইউনিভার্সিটিতে পড়াশুনো করেন, ঠিক আছে, তো উনিও যখন ইউনিভার্সিটিতে পড়াশুনো করছেন, তো তখন উনি একটা বিষয় নিয়ে উনি পড়াশুনো করছেন এবং ওনাদের ক্যাম্পাসে আরও প্রচুর ছেলে মেয়ে একসাথে পড়ছে, তো ওনারা পড়াশুনো সম্পর্কিত কোনো একটা প্রজেক্ট নিয়ে কথা বলছেন। প্রজেক্ট নিয়ে কথা বলছেন এবং ওইখানেই মানে ওনাদের ওই ক্যাম্পাসেই একজন আসে। সে কিন্তু ওনার মানে ব্যাচমেট নয়, সে হচ্ছে ওখান থেকে ওনারটা ওই ইউনিভার্সিটিতেই কোনো একটা প্রফেশনাল কোর্সের জন্য সে আসে আর কি, সেই ব্যক্তিটি আসে। তো সেই ব্যক্তিটির সাথে যখন মানে ওনার একবারই কথা হয়েছে এবং সেই কথাটাও কিন্তু একদম ওনাদের যে প্রজেক্ট ওনারা কাজ করছেন, তো সেই প্রজেক্ট ওরিয়েন্টেডই একটা কিছু নিয়ে আলোচনা হচ্ছে। এইটুকুই কিন্তু জাস্ট ওনার সাথে ওনার কমিউনিকেশন, জাস্ট নামটা জেনেছিল যার সাথে আর কি কথা হয়েছিল, আর কিন্তু কিচ্ছু না, শুধু নাম, সারনেমও নয়, শুধু নামটুকু। যাই হোক, তো কথাবার্তা হয় এবং তারপরে ওনার আস্তে আস্তে উনি প্রজেক্টের কাজ কমপ্লিট করেন, কলেজে উনি সেটা সাবমিট করেন, তারপরে ওনার পুরোপুরি ওনার কলেজে উনি পাস আউট হয়ে যান। এবার কলেজ পাস আউট হওয়ার পরে উনি চাকরিতে তারপর একটা অন্য কোম্পানিতে চাকরি জয়েন করেন, সেই চাকরি বাকরিও ওনার ঠিকঠাক মতোই চলছে। তো তারপরে এটা যে ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়ারই একটা ইউনিভার্সিটি, তো সেখানে ওনার আবার তার কিছুদিন পরে ওনার কোনো একটা প্রফেশনাল কোর্সের কিছু একটা ব্যাপারের জন্য উনি একবার ওনারই আর একটা বন্ধুর সাথে উনি ওই ইউনিভার্সিটি যান। এবার ইউনিভার্সিটি যখন গেছেন, উনি তো পাস আউট হয়ে গেছেন, এবার ওখানে আর কি পাশে একটা বড় ক্যান্টিন মতো ছিল, তো সেখানে উনি আর ওনার বন্ধু কিছু একটা নিয়ে আলোচনা করছেন, এই ট্রয়ের সাথে একটা ওনার বন্ধু কিছু একটা নিয়ে আলোচনা করছে। এমন সময় ওই যে আমি বলেছিলাম যে এর আগে একজনের সাথে ওনার পরিচয় হয়েছিল, সেটাও সব একদিন হয়তো কিছু মুহূর্তের জন্য, মানে হয়তো 4-5 মিনিট কথা হয়েছে, দ্যাটস ইট। তো সেই মেয়েটি ওখানে কিছু একটা খাওয়া দাওয়া করছিল। তো ট্রয়ের হঠাৎ করে ওই মেয়েটির দিকে চোখ যায় এবং ও চিনতে পারে যে সাথে আমার আলাপ হয়েছিল বেশ 1-1.5 বছর আগে, বা তো সে তখন ওই কোর্সটা করছে। তো ট্রয় সামনে গেছে, তো হাই করেছে, তো মেয়েটাও হাই করেছে, তো তখন ট্রয় বলেছে তোমার সাথে আমার পরিচয় হয়েছিল এতদিন আগে। তখন মেয়েটাও চিনতে পেরেছে, বলছে হ্যাঁ তুমি ট্রয়, তুমি একটা প্রজেক্টের বিষয়ে আমার সাথে কথা বলছিলে, বলছে হ্যাঁ। এবার এরকম দু তিনটে সাধারণ মানে কনভারসেশন হয়েছে। তো হবার পরে ট্রয় হঠাৎ করেই ওই মেয়েটিকে, মানে ট্রয় যেটা আমাদেরকে বলছিল যে ওর না এত কিছু ইন্টেনশন ছিল না, মানে ও যে কথাগুলো মেয়েটাকে বলে, ও সম্পূর্ণ একটা অন্য মুডে ছিল, নিজের চাকরি বাকরি কাজকর্ম নিয়ে কিছু একটা ওর ভাবনা চিন্তা চলছিল, তো ও একদমই অন্য মুডে ছিল। বাট যেই মুহূর্তে মেয়েটাকে দেখে, ওর মানে মনে মাথায় কী যে এলো সেই মুহূর্তে নিজেও জানে না, ও মেয়েটাকে হঠাৎ করেই প্রথমে প্রশ্ন করে যে তুমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বিলং করো না, এরকম করে প্রশ্ন করেছে। তো মেয়েটা তো মানে একটু হতচকিয়ে গেছে, মেয়েটা বলেছে হ্যাঁ আমি ওয়েস্ট বেঙ্গল থেকেই বিলং করি। আর এখানে আমি বলি, সেটা ট্রয় বারবার বলেছে আমাকে যে ও কিন্তু মেয়েটা শুধু নামটা জানতো, সারনেমও জানতো না, কারণ ওর ব্যাচমেটও নয়, ওর সাথে কোনো লেনা দেনা নেই, কিছুই নেই। তো মেয়েটাকে জিজ্ঞেস করেছে, মেয়েটা বলেছে হ্যাঁ আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি। তো তখন ট্রয় কি মনে হলো, ও মানে এমন একটা জায়গার নাম বলে যেটা হচ্ছে হাওড়ার একটা জায়গা, যেখানে আর কি ওই মেয়েটির বাড়ি, এবং ওই জায়গাটায় না ট্রয় কোনোদিনও গেছে, না ট্রয়ের বাবা মায়ের মুখে কখনো ওই জায়গাটার নাম শুনেছে। বাট কেন জানি না ও হঠাৎ করে মুখ থেকে বলে যে তুমি কি ওইখানে থাকো। অদ্ভুতভাবে মেয়েটা তখন মানে বসে খাচ্ছিল, তো মেয়েটা না আমার চেয়ার থেকে উঠে পড়েছে, মানে ওর এত অবাক লেগে গেছে। তো মেয়েটা বলতে হ্যাঁ আমি ওই জায়গা থেকেই বিলং করি, আমার বাড়ি ওখানে, তুমি কী করে জানলে। খুব স্বাভাবিক প্রশ্ন, হঠাৎ করে এরকম একটা জায়গায় বিদেশে এসে
আর মেয়েটা কিন্তু তখন বেশি দিন হয়নি ইউএসএ এসেছিল। তো মেয়েটাও অবাক হয়ে গেছে। মেয়েটা বলছে যে তুমি কি করে জানলে যে আমি অমুক জায়গা থাকি বা অমুক জায়গা থেকে আমি বিলং করছি? তো ট্রয় তো তখন একটু অপ্রস্তুত হয়ে গেছে, কারণ ও কী বলবে, মানে ওর যে সিক্স সেন্সে থেকে ও কথাগুলো বলছে বা ওর যে হঠাৎ করে মনে হচ্ছে, এবং ঠিক সেই সময় আবার না মানে ওর শরীরটা মনে হলো যেন ট্রয় একটু ভারী হয়ে গেল। আর ও না একটুখানি বসে পড়েছে, বসে পড়ে ও না মানে ওর ব্যাগে ওয়াটার বটল ছিল, তো সেখান থেকে একটু জল খায়। কারণ সেই সময় না ওর মানে কেমন একটা ওর হ্যালুসিনেশন হতে থাকে, এবং সেই হ্যালুসিনেশনটা যখন হয় ও বুঝতে পারে যে এই মেয়েটিকেও বহুদিন আগে থেকে চেনে, এবং ওর চোখের সামনেও মানে ট্রয় নিজের চোখের সামনে দেখতে পায় যে ও ইন্ডিয়ার কোনো একটা লোকেশানে, সেটা কোথায় ও বুঝতে পারছে না, ও চোখের সামনে মানে একদম দিনের বেলা। ও বলছে যে আমার রাতের বেলা নয়, মানে জাস্ট ওই মুহূর্তে ওই মেয়েটা আমার সামনে বসে রয়েছে, আমি চেয়ারে বসে রয়েছি, আমার শরীরটা কীরকম ভারী ভারী লাগছে, আমার চোখ মুখ কীরকম করছে। আমি ঠিক সেই সময় বুঝতে পারছি যে আমার চোখের সামনে আমি দেখছি যে ওই মেয়েটার সাথে আমি এদিক ওদিক যাচ্ছি, খাওয়া দাওয়া করছি, মানে একটা অদ্ভুত টাইপের আমার লাগছে, কিন্তু আমি এটা কিছু বলতে পারছি না। হ্যাঁ, তো সেখানে আরও অদ্ভুত বিষয় হচ্ছে মেয়েটার বাবার নামটা পর্যন্ত ট্রয় বলে যে ওর নামটা বলে ইজ দ্যাট ইউর ফাদার, এরকম করে বলেছে। তো তখন না মেয়েটা আরও অবাক হয়ে গেছে। খুব স্বাভাবিক, মানে আপনি একটা জায়গায় গেছেন, আপনার সাথে হয়তো বহুদিন আগে একটা মানুষের হার্ডলি 5-7 মিনিট কথা হয়েছিল, তাও কোনো একটা কাজের বেসিসে। সেই মানুষটা হঠাৎ করেই যদি আপনার সাথে দেখা হয় এবং তারপরে সে যদি এই ধরনের কথা বলতে থাকে, খুব স্বাভাবিকভাবেই আপনারও খুব অবাক লাগবে। তো মেয়েটাও যথারীতি খুব মানে সারপ্রাইজড হয়ে যায়। মেয়েটা জিজ্ঞেস করে যে তুমি কি করে আমার বাড়ির লোকেশন, আমার বাবার নাম তুমি কি করে জানলে? তো তখন ট্রয় না মানে জাস্ট সরি সরি বলে চলে আসে, বলছে না আমার জাস্ট এমনি মনে হলো বলে, না মানে ও আর নিজেকে, ও ভাবছে যে ব্যাপারটা খুব এম্বারেসিং হয়ে যাচ্ছে মেয়েটার পক্ষে, মেয়েটা খারাপ ভাবতে পারে, তো সরি টরি বলে চলে আসে। এবার যেই সময় যখন চলে আসো তো মেয়েটা বলেছে যে না তুমি দাঁড়াও, তুমি এত কিছু আমায় জিজ্ঞেস করলে। তো তখন ট্রয়ের বন্ধুর থেকে ট্রয়ের নাম্বারটা মেয়েটা নিয়ে নেয়, ফোন নাম্বারটা। এবার ট্রয় তো সারাদিন ভাবছে বাড়ি মানে এসে যে আমি এটা কি করলাম, আমি মেয়েটাকে এত কথা বললাম কেন, এবং প্রত্যেকটা সময় সময় ওর শুধুমাত্র এই মেয়েটার কথা মনে পড়ছে, মানে মেয়েটার কথা মনে পড়ছে মানে এরকম না যে ও মেয়েটাকে মিস করছে বা কিছু, সেটা নয়। ওর যেটা মনে পড়ছে যে ও মেয়েটার সাথে খেতে যাচ্ছে, মেয়েটার সাথেও ঘুরছে, এরকম কিছু জিনিসপত্র ওর মানে জাস্ট চোখের সামনে ভেসে ভেসে বেড়াচ্ছে। তো এই ব্যাপারটাকে ও ইগনোর করতে শুরু করে। তো ও ভাবে যে না আমার এটা আগেও হতো, কিন্তু এখন আমি যদি এটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করি এটা হয়তো আমার পক্ষে একটা ভালো হবে না, আর আমি যাকে বলছি সেও আমার সম্পর্কে খুব অড ভাবতে পারে। তো এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা বন্ধ করে দেয়, মানে ফোর্সফুলি বন্ধ করে, নিজে থেকে বন্ধ না, ফোর্সফুলি বন্ধ করার চেষ্টা করে। কিন্তু দেখুন ভগবান আছেন, যেটা হবার সেটা হবেই। যার সাথে যখন যেভাবে দেখা হওয়ার কথা, মানে সব কিছুই তো পৃথিবীতে ওপর থেকেই, ওপরওয়ালাই তো সব কিছু ঠিকঠাক করে রাখেন। মানে আহ, যে যে যাকে ভগবান হিসেবে যাকেই মানুক না কেন, সেই আমাদের যিনি ক্রিয়েট করেছেন, আমাদের যিনি সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা তো সবার ক্ষেত্রেই সব কিছু কখন কোন সময় কিভাবে হবে সেটা উনিই ঠিক করে রাখেন, সেটা কিন্তু আমরা চাইলেও কন্ট্রোল করতে পারি না। তো ইন দ্য মিন টাইম ও না কয়েকটা দিন খুব ডিপ্রেস থাকতো, এই ট্রয়, এবং ও ভাবতো যে এটা ঠিক না। এবার মাঝখানে একদিন ওই মেয়েটা ফোন করে জিজ্ঞেস করছে যে আমি তোমার বন্ধুর থেকে তোমার নাম্বারটা নিয়েছিলাম আগের দিন, তুমি হয়তো দেখেওছো, আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি হঠাৎ করে আমার বাবার নাম কি করে জানলে? তখন ট্রয় বলছে না আমি জাস্ট বলছে আমি একটু জোক করছিলাম, আমি তো একটু মাইন্ড রিড করছিলাম, তো আমি বুঝতে পারিনি যে ওই নামটাই তোমার বাবার নাম হবে। তো ও রীতিমতো ক্ষমা চায় মেয়েটার থেকে। তো মেয়েটা বলে না না এটা কোনো ব্যাপার না, বলে মেয়েটা ফোনটা রেখে দেয়। এইবারে মানে প্রায় একদিন অন্তর অন্তর ট্রয় প্রত্যেক দিন স্বপ্ন দেখতে থাকে যে ওই মেয়েটি কোনো কারণে ও মানে স্বপ্নের মধ্যে দেখতে থাকে যে ও মেয়েটাকে ফোন করছে এবং মেয়েটার ফোন কোনোভাবে লাগছে না, এবং কিছু একটা ভাবে ও জানতে পারে মানে ট্রয় জানতে পারে যে মেয়েটার সাথে কোনোভাবে আর যোগাযোগ করা যাবে না, ও কোনোদিন আর যোগাযোগ করতে পারবে না। এবার সেটার রিজনটা ও ঠিক পরিষ্কার স্বপ্নের মধ্যে বুঝতে পারে না, মানে মেয়েটি পৃথিবীতেই আর ছিল না নাকি মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে সেটাও বুঝতে পারে না। কিন্তু ও খুব মানে ও মানে স্বপ্নের মধ্যে দেখছে যে ট্রয় খুব মন খারাপ করে কোথাও একটা বসে রয়েছে, এবং ও মেয়েটাকে বারবার ফোন করছে কিন্তু মেয়েটা ফোন রিসিভ করছে না, এইরকম টাইপের স্বপ্ন ও প্রায় একদিন অন্তর অন্তর দেখতে থাকতো। হুম তো ইন দ্য মিন টাইম
ওরা একটা জায়গায়, ও যেখানে আর কি কাজ করতো, তো সেখানে একটা মানে পার্টি মতো হয়েছে। এবার সেই পার্টিতে শুধুমাত্র ওরা যেখানে কাজকর্ম করতো সেখানের সবাই ছিল তাই নয়, মানে বন্ধুর চেনা আরও বন্ধু সবাই মিলে একটা জায়গায় গ্যাদারিং মতো করেছে, এবং সেটা একটা কিছু মানে অকেশন ছিল। হুম। তো ওইখানে গিয়ে ট্রয়ের সাথে আবার ওই মেয়েটির দেখা হয়, মানে ওই মেয়েটি গেছিলো, ওর কোনো বন্ধু হয়তো এই পার্টিতে এসেছিল, তো তার থ্রুতে ওই মেয়েটা এসছে। তো সেখানেও মেয়েটির সাথে বেশ কথোপকথন হয়, এবং মেয়েটি খুব ভালোভাবে কথা বলে ট্রয়ের সাথে, ওর খুব ভালো লাগে। এইভাবে ওদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হতে থাকে, এবং ট্রয় একদিন মানে ট্রয় তারপরে চাকরি বাকরি পাওয়ার পর ও আর বাবা মায়ের সাথে থাকতো না, তো আলাদা একটা জায়গায় থাকতো। তো একদিন ও একটা উইকেন্ড ওর বাবা মায়ের সাথে দেখা করতে যায় বাড়িতে, এবং ও সেখানে ট্রয় বলে যে আমার এরকম একটি বাঙালি মেয়ের সাথে পরিচয় হয়েছে, এবং ওর মা খুব খুশি হয়। ট্রয়ের মা নিজে যেহেতু বাঙালি ছিল, ওর বাবাও খুব খুশি হয়। তো বলে যে ঠিক আছে, তোমার বান্ধবীকে একদিন আমাদের বাড়িতে এনো। তো ও কী করেছে, ওর বাবার জন্মদিন মানে ট্রয়ের বাবার বার্থডেতে বেশ কিছু বন্ধুবান্ধবকেও নিয়ে ওই মেয়েটিকেও নিয়ে আসে, এবং নিয়ে আসার পরে মানে ওদের খুব পছন্দ হয় মেয়েটাকে, খুব ভালো, মেয়েটারও খুব ভালো ব্যবহার ছিল। এবং তার 2 বছর পরে এই ট্রয়ের সাথে কিন্তু ওই মেয়েটির একটা বেশ ভালো সম্পর্ক সৃষ্টি হয়, এবং ওরা মানে এই জাস্ট 1 বছর হয়েছে ট্রয় এবং ওই মেয়েটি বিয়ে হয়েছে, মানে দুজনেই দুজনকে বিয়ে করেছে। এবং বিয়ে করার পরে ওদের প্ল্যান ছিল যে ওদের বিয়েটা আমেরিকাতেই হয়, এবং ওদের একটা প্ল্যান ছিল, ইভেন এখনও আছে, ওরা একটা কলকাতায় গিয়ে রিসেপশন করবে, বাট সেটা এখনও হয়ে ওঠেনি, কিছু কিছু কাজের জন্য ওদের যাওয়া হয়নি। বাট ট্রয় খুবই এক্সাইটেড যে ওর কলকাতায় গিয়ে একটা রিসেপশন হবে, একটা অনুষ্ঠান হবে, কারণ ও কলকাতার কালচার সব কিছু ভীষণ ভালোবাসে। এবং ও এই ঘটনাটা ঘটার পরেও একটা জিনিসে নিশ্চিত হয়ে যায় যে এই বিষয়টা ওর কিন্তু পূর্বজন্মের সাথে কোনো না কোনোভাবে ভীষণ রকমভাবে লিঙ্কড। কারণ ও যখন ওই স্বপ্নটা দেখতো যে ওর সাথে ওর মেয়েটির কথা হচ্ছে না, তখনকার যে প্রেক্ষাপটটাও দেখতো সেটা কিন্তু ইন্ডিয়া মানে কলকাতার একটা প্রেক্ষাপট, কিন্তু মানে সেটা একটু পুরোনো দিনের টাইপের, সেখানে লোকজন একটু অন্যরকম, মানে আশপাশটা একটু অন্যভাবেও দেখতো। এবং ওই যে ও মানে কলকাতায় যখন গেছিল তখন ওর মনে হয়েছিল যে চারিদিকটা ওর খুব চেনা লাগছে, খাওয়া দাওয়া ওর খুব পরিচিত লাগছে, প্রত্যেকটা রাস্তাঘাট গলি সব কিছু ওর মনে হচ্ছে না খুব চেনা, খুব আপন, খুব নিজের। যেখানে ও কলকাতায় মানে 15 বছর বয়সে ও দ্বিতীয়বারের জন্য যখন কলকাতা এসেছিল, তখন ওর যে ফিলিংসটা হয়েছিল সেই ফিলিংসটা কিন্তু ওর হওয়াটা অতটা স্বাভাবিক ছিল না। এবং তারপরে ও যখন গ্রামের বাড়িতে যায়, ওই শিব ঠাকুরের যে মানে ঘটনাটা যে ঘটেছিল, যে ওখানে সেই মন্দিরটা যে আদৌ আছে সেটা কিন্তু ওর মায়ের কাছেও ইনফরমেশনটা ছিল না, কারণ ওনার মাও খুব বেশিবার ওখানে যাননি, এবং ওনার মা অনেক ছোট বয়সেই তার বাবা মায়ের সাথে আমেরিকা এসেছিলেন। তো এই বিষয়টা যখন হয় তারপর থেকে উনি শিব ঠাকুরকে খুব মানেন, খুবই বিশ্বাস করেন। এবং অদ্ভুত এবং খুব আনন্দের বিষয় হচ্ছে যে প্রত্যেক শিবরাত্রিতে উনি কিন্তু ফাস্টিং করেন, এবং ফাস্টিং করে উনি এখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরে গিয়ে কিন্তু উনি পুজো দেন। এটা আরও ভালো বিষয়। উনি এবং এখন ওনার ওয়াইফ আছে, তো ওনার ওয়াইফও যান। তো উনি খুবই আনন্দিত, খুবই খুশি, এবং উনি মনে প্রাণে এই জাতিস্বর বিষয়টা কিন্তু বিশ্বাস করেন। আর একটা কথা আমি বলবো যে দেখুন, যাদের সাথে যেটা হয় না মানে তারাই বোঝে যে সেটা আদতে সত্যি না পুরোটাই মিথ্যে। তাই অনেক সময় আমরা অনেকে বলে থাকি যে জাতিস্বর বলে কিছুই হয় না, কিন্তু যার সাথে হয়, যেভাবে হয় সেই কিন্তু বোঝে। তাই আপনার আমার সাথে হয়নি বলেই যে সেটা অন্য কারোর সাথে হয় না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো ট্রয়কে খুব অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য, এবং আমার কাছে শেয়ার করেছিল, আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দিলাম। আপনারাও কিন্তু জানাবেন, এবং আমি যে ঘটনাটা আপনাদের সকলের সামনে বললাম সেটা আমি ট্রয়কে জানিয়েছি যে আমি এই ঘটনাটা বলতে চলেছি। তো আপনারাও কিন্তু আপনাদের রিঅ্যাকশনস, আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আমি অবশ্যই সেই মেসেজগুলো ওনার কাছে কনভে করে দেব। আপনাদের মূল্যবান মতামত কিন্তু একদম জানাতে ভুলবেন না। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।